ক্লাস 12 থার্ড সেমিস্টারের পরীক্ষাকে আর অল্প কিছুটা সময় বাকি। তো এই অল্প কিছুটা সময় সম্পূর্ণ বই তোমরা পড়তে পারবে না, তার জন্য তোমরা এই অল্প কিছু সময়ের মধ্যে এই কোশ্চেনগুলো দেখে নাও। আশা করি এর মধ্যে তোমরা অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবে। তো এখানে সব কিছু সাজেস্টিভ কোশ্চেন দেওয়া আছে, তো ঝটপট করে কোশ্চেনগুলো দেখে নাও বেশি টাইম ওয়েস্ট না করে। আমি আশা করছি এই কোশ্চেনগুলো দেখলে আজ তোমাদের পরীক্ষা ভালো হবে। এগুলো লাস্ট মিনিট সাজেশান। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর কোশ্চেনগুলো যতটা পারো মনে রাখার চেষ্টা করো, কারণ এর মধ্যেই অনেক। তো চলো ঝটপট করে কোশ্চেনগুলো দেখে নাও। দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করে কে? দেখো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছিল বার্নার্ড বারুচ, মনে রাখবে। ঠিক আছে, বার্নার্ড বারুচ। আচ্ছা, নেক্সট 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই এর মূল কারণ কি? দেখো ঠান্ডা লড়াইয়ের দুটো মূল কারণ ছিল কি, যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত রাশিয়ার মধ্যে মতাদর্শগত বিরোধ, এর কারণে কিন্তু ঠান্ডা লড়াই হয়েছিল, জানো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দ্বিমেরুতার উদ্ভব হয় মানে কিসের পর থেকে? উত্তর মনে রাখো, দ্বিমেরুতার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? তোমরা জানো ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে, আর ওয়ারস গঠিত হয়েছিল সোভিয়েত রাশিয়ার উদ্যোগে, মনে রাখবে ন্যাটো জোট। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন, দ্বিমেরুকণ্ডিকতার অবসান হয় কত সালে? তোমরা এটা জানো 1991 সালে। ঠিক আছে, তোমরা যারা আমাদের সম্পূর্ণ সেটগুলি করেছো তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পারবে। দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, দ্বিমেরুকেন্দ্রিকতার অবসানের পর একমেরুকেন্দ্রিকতার নেতৃত্ব দিয়েছিল কে? অবশ্যই একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ভারতের কে? জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে 1945 সালের 24 অক্টোবর, অর্থাৎ অপশন নাম্বার বি। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 24 অক্টোবর। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমরা এই কমেন্ট বক্সের নিচে, ঠিক আছে, কমেন্ট বক্সে একটা কিন্তু লিঙ্ক তোমাদের প্লেলিস্ট, ইউটিউবের প্লেলিস্ট কিন্তু পিন করে দেবো। তো সেই প্লেলিস্টে তোমরা শেষ মুহূর্তে প্র্যাকটিস করে থাকো, কারণ প্রত্যেকটি ভিডিও কিন্তু রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ওই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করো সবগুলো, তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। পরীক্ষার পরে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। ঠিক আছে, তো চলো আজকের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, যেটা বলছিলাম, এই যে এই ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটার মধ্যে থেকে তোমরা একটা কিন্তু কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, কস্তম্ভর সাথে খস্তম্ভ মেলানো, এরকম প্রশ্ন তোমাদের আসবে। এবার সালগুলো তোমাদের গুলিয়ে যাচ্ছে, সালগুলো দেখো ভালো করে। 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে ডাইরেক্ট বলেছি, তোমরা একটু ভেবে নাও। আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি, দেখো 1954 সাল, 1954তে কী হলো? মনে রাখবে পঞ্চশীল নীতি, মোস্ট ইম্পর্টেন্ট সিঙ্গেল কোশ্চেন আসতে পারে যে পঞ্চশীল নীতি কোন সালে গৃহীত হয়েছিল, মনে রাখবে 1954 সালে, মনে রাখবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, 1955তে কী হলো? 1955তে হয়েছে তোমাদের বান্দুং সম্মেলন, মোস্ট ইম্পর্টেন্ট, খুব খুব গুরুত্বপূর্ণ। 54তে পঞ্চশীল নীতি, 55তে বান্দুং সম্মেলন। নেক্সট 1961তে কী হলো? দেখো 61তে হলো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হচ্ছে 1961। আর 4 নম্বর যেটা হচ্ছে 2012 সালে কী হচ্ছে? তেহরান সম্মেলন, মোস্ট ইম্পর্টেন্ট। আর একবার বলেছি, 54তে হচ্ছে পঞ্চশীল নীতি, 55তে হচ্ছে বান্দুং সম্মেলন, 1961তে হচ্ছে কি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন, আর 12তে হচ্ছে 2012তে তেহরান সম্মেলন। অর্থাৎ 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি যদি তোমাদের বলতেই হয়, 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি, দেখো 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম নীতি কোনটি? সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম নীতি হচ্ছে অপশন নাম্বার ডি। দেখো, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এটা সম্মিলিত জাতিপুঞ্জের একটি অন্যতম নীতি, মনে রাখবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, বর্তমান সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা কত? উত্তর হয়ে যাবে 193। তোমরা অনেকেই কমেন্ট করছো, তো একটু চেক করবে, এটা 193 হবে। বর্তমান সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য, মনে রাখবে, সাধারণ সভার সদস্য সংখ্যা 193। নেক্সট বিবৃতি দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এবার যে কেবল ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, এটা মনে রাখবে, একদম কারেক্ট কথা কিন্তু। মনে রাখবে ভিটো প্রদান ক্ষমতা কার আছে? যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আবার বিবৃতি 2 কি বলছে? যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হয় কেবল নিরাপত্তা পরিষদের দ্বারা, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। তাহলে এটা তোমাদের মনে রাখা দরকার নয়। মনে রাখো নিরাপত্তা পরিষদে হচ্ছে স্থায়ী সদস্যরা কেবলমাত্র ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। চলে আসবো 13 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, আর্থসামাজিক পরিষদ কর্তৃক ইউনিসেফ এর প্রশাসনিক পরিষদে প্রতিনিধিত্ব করে। তো ইউনিসেফ কোন কোন জায়গায় প্রতিনিধিত্ব করে? দেখো আফ্রিকা, তারপর হচ্ছে পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা, পশ্চিম ইউরোপ ও অন্যান্য। এছাড়াও আরেকটি যেটা ফাঁকা রয়েছে সেটা হয়ে যাবে এশিয়া। ঠিক আছে, এশিয়ার দেশগুলোতে কিন্তু প্রতিনিধিত্ব করে আর্থসামাজিক ক্ষেত্রে
ইউনিসেফ। নেক্সট আমরা চলে আসবো 14 নম্বর প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের বা সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবদের কার্যকালের সঠিক ক্রমটি হলো, কার্যকালের সঠিক ক্রম। তো 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অপশন নাম্বারে তোমরা একটু মিলে নাও। দেখো 4 নম্বর টাকা বা ট্রিগভিলি, তারপর হচ্ছে 3 নম্বর অর্থাৎ হ্যামারসিল, তারপর হচ্ছে 2 নম্বর বুত্রাস ঘালি, তারপর 1 নম্বর কোফি আন্নান। নেক্সট ইউনেস্কো এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কোর পুরো নাম আমি তোমাদেরকে বলে দিয়েছি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। দক্ষিণ পূর্ব এশীয় সংস্থাগুলি নিয়ে ইউনেস্কো গড়ে উঠেছে। ইউনাইটেড নেশনস অফ এডুকেশনাল সায়েন্টিফিক মানে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি। তো এই সমস্ত নিয়ে গড়ে উঠেছে একটি আন্তর্জাতিক সংস্থা, সেটি সদর মানে কার্যালয় কোথায় অবস্থিত? মনে রাখবে প্যারিসে। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? আন্তর্জাতিক অর্থভাণ্ডার, মনে রাখবে পরিচালক পরিষদ, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তার উদাহরণ দাও। দেখো অপ্রথাগত নিরাপত্তার উদাহরণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন, মনে রাখবে অপশন নাম্বার বি। নেক্সট, সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তা বলেছে না, তো অর্থনৈতিক নিরাপত্তা সব থেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান, অর্থনৈতিক নিরাপত্তা, মনে রাখবে। নেক্সট, 2023 সালে গাজা ভূখণ্ডে ইসরায়েলের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দলটি, গাজা ভূখণ্ডে তো ইসরায়েলের উপর সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল কোন দল? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, হামাস। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষেরা কোন দেশ থেকে বিতাড়িত হয়? কোন দেশ থেকে বিতাড়িত হয়েছিল? উত্তর হয়ে যাবে মায়ানমার থেকে, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, দীর্ঘস্থায়ী দারিদ্র্যের অপর নাম কি? দেখো দীর্ঘস্থায়ী দারিদ্র্যের অপর নাম হয়ে যাচ্ছে প্রজন্মগত দারিদ্র্য। এটা হচ্ছে দীর্ঘস্থায়ী দারিদ্র্যের অপর নাম, অর্থাৎ 21 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। নেক্সট 22 নম্বর প্রশ্ন, সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তায় কোন মহামারী ভয়াবহ রূপ ধারণ করে? সবাই জানো এটা, কোভিড-19 একটা মহামারী ধারণ করেছিল। নেক্সট 23 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ রক্ষায় কিয়োটো প্রোটোকল সম্পাদিত হয় কত সালে? মনে রাখবে 1997 সালে বিশ্ব পরিবেশ রক্ষায় কিয়োটো প্রোটোকল সম্পাদিত হয়। নেক্সট 24 নম্বর প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের দেশ ও রাজ্যের সংখ্যা ছিল প্রায় কত? দেখো 24 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 600টি। স্বাধীনতার প্রাক্কালে ভারতের দেশ ও রাজ্যের সংখ্যা ছিল প্রায় 600টি। মনে রাখবে। চলে আসবো 25 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি? মনে রাখবে ভারতের স্বাধীনতার সময় সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। নেক্সট 26 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয়? মনে রাখবে 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন কিন্তু গঠিত হয়েছিল। নেক্সট, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখো ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট, ভাষার ভিত্তিতে ভারতে প্রথম কবে রাজ্য গঠিত হয়? এটাও মনে রাখো 1953 সালে ভাষার ভিত্তিতে ভারতে প্রথম রাজ্য গঠিত হয় 1953 সালে। আর অন্ধ্রপ্রদেশ হলো ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্নে। প্রশ্ন কি বলেছে একটু ভালো করে দেখো। বলছে ওয়াই বলেছেন অভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক মানুষের সমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। আচ্ছা, তো এখানে ওয়াই বলতে কে বলেছেন যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক মানুষের সমষ্টিকেই রাজনৈতিক দল বলা হয়? তো এই ওয়াইয়ের ব্যক্তিটাকে উত্তর হয়ে যাবে, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, বেঞ্জামিন কনস্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা 30 নম্বর প্রশ্ন। বিবৃতি একে কি বলে দেখো, প্রতিটি রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি থাকে। একদম ঠিক, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু নির্দিষ্ট কর্মসূচি থাকে। বলছে কারণ বিবৃতি বলছে যে প্রত্যেক নাগরিক ও বিদেশি উভয়ই রাজনৈতিক দল গঠন করতে পারে। তাই নাগরিক এবং বিদেশি উভয়কে রাজনৈতিক দল গঠন করতে পারে? একেবারেই না। প্রথম একটা তোমাদের সত্য, প্রতিটি রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি থাকে, কিন্তু বিদেশিরা উভয় রাজনৈতিক দল গঠন করতে পারে, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। চলে আসবে 31 নম্বর প্রশ্ন। তাই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদের বলে দিচ্ছি, অপশন নম্বর সিটা দেখে নাও। প্রথমটা সত্য কিন্তু দ্বিতীয়টা মিথ্যা। নেক্সট 31 নম্বর প্রশ্ন, বিবৃতি একে কী বলছে দেখো, প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। একদম প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করে, একদম সঠিক কথা। আচ্ছা, কারণ বলছে প্রতিটি রাজনৈতিক দলে প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল করা এবং সরকার গঠন করা। তো দুটোই কিন্তু সঠিক এবং একটি অপরটি সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো দেখো 32 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে ভারতে প্রথম এবং দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়? কার নেতৃত্বে? মনে রাখবে উত্তর হবে মনমোহন সিং, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, জাতপাত ভিত্তিক একটি রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর হবে অপশন নাম্বার বি, শিবসেনা। জাতপাত ভিত্তিক একটি রাজনৈতিক দল, সেটা হচ্ছে শিবসেনা। নেক্সট 34 নম্বর প্রশ্ন, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ড্যাশ উড়িতে অবস্থিত ভারতীয় সৈন্য শিবিরে আক্রমণ করে।
উত্তর হবে জৈশ-ই মোহাম্মদ। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ উরিতে অবস্থিত ভারতীয় সৈন্য সাহেবের আক্রমণ করেছিল। নেক্সট 35 নম্বর প্রশ্ন, দেখো, ভারত এবং তার প্রতিবেশী সংস্থাগুলিকে নিয়ে গঠিত আঞ্চলিক সংগঠন সার্কের স্থায়ী সচিবালয় উত্তর হয়ে যাবে নেপালের কাঠমান্ডুতে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সার্কের প্রণাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক গঠিত হয়েছিল 1985 সালে, ঠিক আছে, এবং নেপালের কাঠমান্ডুতে কিন্তু সার্কের সদর দপ্তর অবস্থিত বা স্থায়ী সচিবালয় অবস্থিত, মনে রাখবে। নেক্সট 36 নম্বর প্রশ্ন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 1, 2, 3 অর্থাৎ 123 অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? উত্তর হয়ে যাবে 2007 সালে। তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ, মনে রাখবে এটাও যে 2007 সালে কিন্তু 1, 2, 3 পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট চলে আসবো 37 নম্বর প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে ভারতের পররাষ্ট্র নীতি কীরকম ছিল? মনে রাখবে সোভিয়েত রাশিয়া ঘেঁষা, অর্থাৎ 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে